হ্যাঁ, 1 বছর। কোন জায়গা মাস্টার? ঠিক আছে, পরিচিত নাকি? মোবাইলে ক্লাস করা আর কি হয়। সালামু আলাইকুম মামুন ভাই। জি আমাদের কি আচ্ছা। আজকে ক্লাস হবে? আজকে কি আমাদের ক্লাস হবে? হবে ভাইয়া হবে, ওই স্যারে হচ্ছে ক্লাসটা আমি একটু ঝামেলা পড়ে গেছে, স্যারের ক্লাসটা হবে না। আমি অন্যদিকে ট্রাই করতেছি। ঠিক আছে। ও আচ্ছা, না আজকে তো ভাই আমাদের ট্যাক্সেশন ক্লাস, ট্যাক্সেশন তো ম্যাডাম নাই। না না, জি। দুজন ম্যাডাম, ম্যাডাম হচ্ছে ট্যাক্স, ইয়া স্যার হচ্ছে ট্যাক্স আর ম্যাডাম ক্লাস নেয় না। ও আচ্ছা, জি ঠিক আছে। ভাই মামুন ভাইকে একটু কল দেন, কল দিয়ে একটু এনশিওর করবেন।
হ্যালো, হ্যালো। ভাই জি ভাইয়া, ওই যে স্যারের ক্লাসটা হবে না আর কি, ম্যাডামের ব্যাটের ক্লাস হবে, এখনই জয়েন করবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আমি হচ্ছে এমার্জেন্সি ক্লাসটা নিতে হচ্ছে। হ্যাঁ,
তো আমরা আজকে ভ্যাট পড়ে ফেলবো, ঠিক আছে কথা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আসেন আমরা ভ্যাট গত ক্লাসে যেখানে শেষ করেছি এক্স্যাক্টলি সেখান থেকে আমরা শুরু করে দিব। আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি আগে। আমরা গত ক্লাসে সেকশন কত পড়েছিলাম লাস্ট? হ্যালো, ম্যাডাম লাস্ট ক্লাসের ম্যাটেরিয়ালটা আমাদের সাথে শেয়ার করা হয় নাই ম্যাম। স্টাডি ম্যাটেরিয়ালটা আমি শেয়ার করতে পারিনি, 2 মিনিট আগে ক্লাসটা ডিসকানেক্ট হয়ে গেছিল, পরে আর কানেক্ট হতে পারছিলাম না। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখতে পাচ্ছি। পেয়েছেন স্ক্রিনটা? হ্যাঁ ম্যাডাম, ব্যাট রেজিস্ট্রেশন নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট, হ্যাঁ এতদূর পর্যন্ত আলোচনা হয়েছিল। হ্যাঁ, আর এই ছোট্ট ম্যাথটা, ঠিক আছে, এটা তাহলে প্র্যাকটিস করতে পারেন নাই, তাই তো? জি ম্যাম, ম্যাটেরিয়ালের জন্য এটা আমরা প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, আমি এখনই আগে শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। দেখেন তো গিয়েছে কিনা। আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালটা পেয়েছেন কিনা একটু দেখেন, ডাউনলোড হয় কিনা। জি ম্যাম, চ্যাট বক্সে এসেছে। আচ্ছা, একটু দেখেন ডাউনলোড হচ্ছে কিনা। হয়েছে ম্যাম। জি ম্যাম, হয়েছে। ওকে ফাইন, চলেন আমরা আজকে এখান থেকে পড়াশোনা শুরু করব। আর এইটা আপনারা আগে নিজেরা ট্রাই করবেন, যেহেতু গত ক্লাসে আমরা ডিসকাস করেছি। এটা আপনারা নিজেরা ট্রাই করে যদি না বুঝতে পারেন দেন আমাকে আবার বলবেন, ঠিক আছে? ম্যাডাম আর আজকে এটা কিন্তু আরেকবার একটু আলোচনা করে দিলে ভালো হয়, শুধু আরেকবার একবার। একটু আলোচনা ম্যাডাম দেখেন। আরেকটু বোঝাই দিলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু ট্যাক্স ফ্র্যাকশন পড়েছিলাম, ট্যাক্স ফ্র্যাকশন মনে আছে? ট্যাক্স ফ্র্যাকশনের ডেফিনেশন ছিল ওখানে এই যে আর বাই 100 প্লাস আর, আর বাই 100 প্লাস আর। এই আর মানে হচ্ছে ট্যাক্সের যে রেটের কথা মেনশন করা আছে সেই রেট। আর এই 100টা হচ্ছে আপনার ডেফিনেশনের এই ফর্মুলা যেটা দেওয়া আছে, ফর্মুলার 100, ঠিক আছে? আমার ভয়েস কি ক্লিয়ার যাচ্ছে? জি ম্যাম, ভয়েস ক্লিয়ার। আচ্ছা, সো ডেফিনেশনে কিন্তু 100 আছে, মনে রাখবো আমরা। আচ্ছা, আর এইখানে যেটা আছে এইখানেও কিন্তু এই ভ্যালুটা 100 বলা আছে, সুতরাং একটু খেয়াল করি আমরা। আসেন, ভ্যালু ইকুয়াল টু কনসিডারেশন। কনসিডারেশনের মধ্যে আমরা সবসময় জানি কনসিডারেশন বা ইনভয়েস প্রাইস বা ট্যাক্স ইনভয়েস, এইটার মধ্যে কনসিডারেশনের মধ্যে ভ্যালু এবং ট্যাক্স থাকে। ভ্যালু এবং ট্যাক্স মিন্স ভ্যাট। তার মানে আপনি যে পরিমাণে পণ্য ক্রয় করেছেন এই পণ্যটার যে ভ্যালু আছে, মূল্য আছে, এই মূল্যটা প্লাস হচ্ছে ভ্যাটের পরিমাণ, ঠিক আছে? এই দুইটা। তো আপনি যখন ভ্যালুটাকে এই পাশে নিয়ে আসবেন, কনসিডারেশনটা এই পাশে চলে যাবে, তাহলে কনসিডারেশনটা মাইনাস হয়ে যাবে এই ট্যাক্সের যে ভ্যালুটা, যে ট্যাক্সের অ্যামাউন্টটা সেটা থেকে, আর এই কনসিডারেশনের ফিগারটা তখন মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন যেটা দাঁড়ালো, এই ট্যাক্স ফ্র্যাকশনটা এখানে আসবে। ট্যাক্স ফ্র্যাকশন, ফ্র্যাকশনের এই ফর্মুলা অনুযায়ী আমরা বের করব। এই ফর্মুলা অনুযায়ী এখানে বের করা আছে রেট আছে 15% আর ফর্মুলার 15%, ফর্মুলার 100। আপনি এটা থেকে এই ফ্র্যাকশনটা পেলেন, এই অংশটুকু, এই ফ্র্যাকশন পেলেন। এখন আসেন আপনি, কনসিডারেশন হলো এই 100, এটা এখানে দিলেন, মাইনাস ব্র্যাকেটের ভিতরে আসেন কনসিডারেশন, আবার 100 দিলেন, ইনটু এই যে ফ্র্যাকশনের যে অংশটা সেটা আপনি লিখলেন। এইবার জাস্ট ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? ক্যালকুলেশন করলে দেন এইটা আপনি সরাসরি এখান থেকেও বলতে পারেন।
ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, কোশ্চেনটা এই যে বলেন। 3/23 এই ফ্র্যাকশনটা যে বের করছেন ম্যাম, 15 ডিভাইডেড হচ্ছে 115 যদি ভাগ করে তাহলে 0.13 বের হয়। তাহলে ফ্র্যাকশনটা ম্যাম কিভাবে বের হলো এটাই বুঝতেছিলাম না। আপনি আসেন, এই যে ফ্র্যাকশনটা এটা কি করেছেন? জি ম্যাম, এটা ওই যে হ্যাঁ, এই ফ্র্যাকশন 3/23 হ্যাঁ, এইটাকে আপনি ই করেন। যদি আমি 15 ডিভাইডেড বাই 115 দিয়ে ভাগ করি তাহলে 0.1304 আসে। হ্যাঁ, এইটাই তো 0. এই দেখেন, এইটাকে আমরা ও এখানে আচ্ছা 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 করছি। আচ্ছা। জি ম্যাম, এর জন্য একটু কনফিউশন হচ্ছিলাম। যদি ডাইরেক্ট 0.1304 দেওয়া হতো তাহলে আর এই যে হ্যাঁ, ঠিক আছে ম্যাম, বুঝতে পারছি। দাঁড়ান তো একটু ক্যালকুলেশনটা একটু করে দেখি। এটা কি এই ক্যালকুলেশন থেকে আসতেছে না? উম, জি ম্যাম, এইটা থেকে আসতেছে 0.1304। হ্যাঁ, এটা মিলছে ম্যাম। ম্যাম, ইয়া 3/23 এটা কিভাবে আসছে? এইটা বুঝতেছেন না? জি জি ম্যাম, ম্যাম, এটা এইটাই। বুঝতেছি না। আচ্ছা, তাহলে আমাকে রিচেক করতে হবে। এটা কি এই ক্যালকুলেশন এখান থেকে আসে না? জি জি না না ম্যাম, ম্যাম, এই জায়গায় আছে এখান জিরো থেকে আসে পয়েন্ট ওয়ান 0। ম্যাডাম আপনার যে সেকেন্ড লাইনের ক্যালকুলেশনটা 0.1304 এইটা মিলে, এইটা ক্যালকুলেশন মিলে, মিলে কিন্তু তাহলে আপনারা এইটাই জি করে নেন, আপনারা এটা প্র্যাকটিস ওকে করেন, দেন আমি আবার একটু রিচেক করে আপনাকে নেক্সট ক্লাসে বলবো। আজকে আমি ওকে এখানে ম্যাম ওকে সময় নষ্ট করতে চাচ্ছি না, আপনারা একটু ম্যাডাম, এই তাহলে ঠিক আছে। অংশটুকু দিয়ে করেন। আচ্ছা জি ম্যাম, ম্যাডাম বুঝলেন? ম্যাডাম এই ম্যাম, অংশ দিয়ে করলে মিলে। হ্যাঁ, ম্যাম 15 কে আপনারা 115। যতটুকু আছে এইটাকে প্র্যাকটিস করেন, যদি না মিলে আমি নেক্সট ক্লাসে এটাতে সময় দিব আবার। ওকে ম্যাম। ম্যাম উপরে হচ্ছে 15, নিচে হচ্ছে 115। হ্যাঁ, তো কে 5 কথা দিয়ে বলছেন? আমার কথাটা খুব একটা আসতেছে না। শুনুন না, হ্যাঁ ম্যাম, এখন শুনতে পাচ্ছেন আমাকে একটু? কয়েন নিয়ে বিছনায় বসে খেলা করো। হ্যাঁ, হ্যালো। ঠিক আছে। হ্যাঁ ম্যাম বলছেন। আপনার কথাটা আপনি, হ্যাঁ, এখন আপনি যেটা বলছেন আমি ঠিক শুনতে পাচ্ছি না, কি বলছেন একটু আবার বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলেন, উপরে হচ্ছে এখন কে 15। বলছেন একটু বলেন দেখি, আপনার কথা শোনা যাচ্ছে। উপরে হচ্ছে 15, নিচে হচ্ছে 115। তো 5 দিয়ে কাটাকাটি করলে শোনা যাচ্ছে না, আপনার নেটটা স্টেবল নাই। ক্যালকুলেশন তো ঠিক আছে আচ্ছা, মনে হয়। আমার কথা শোনা যাচ্ছে? জি জি ম্যাডাম, ম্যাম, আপনার কথা নিট এন্ড ক্লিয়ার। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, জি শোনা যাচ্ছে। হ্যালো? জি ম্যাডাম, শোনা যায়। ক্যালকুলেশন তো হ্যালো? মনে হয় ঠিক আছে ম্যাডাম। জি ম্যাম, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। ম্যাম ক্যালকুলেশন ঠিক আছে? ক্যালকুলেশন মনে হয় ঠিক আছে, দেখেন ওরা। ভাই, ক্যালকুলেশন নিচেরটা ঠিক আছে, উপরেরটা ঠিক নাই। 15 রে 115 দিয়ে ডিভাইড করলে 3/23 কেমনে হয়? জি ভাই, এটা ফার্স্টে ম্যামকে বলেছিলাম, ম্যাম বলছে হ্যাঁ হ্যাঁ, নিচেরটা আচ্ছা দিয়ে আচ্ছা, এটা করার জন্য 3/23, উপরেরটা হ্যাঁ এটা পরে ঠিক ভাই আছে। নেক্সট ক্লাসে 15 ঠিক বাই করে দিব। 115 কে তো হচ্ছে 5 দিয়ে ডিভাইড করলে 3/23 হয়। 3/23, হ্যাঁ এটা ঠিক ম্যাডাম। কাটাকাটি করছে জাস্ট 5 দিয়ে। উপর লব এবং হরকে 5 দিয়ে ডিভাইড করছে দুই পাশেই, উপরে এবং নিচে। জিনিস না বুঝলে সিএ করতে কেন আসছে আমি বুঝতেছি না। আর এটা চ্যাট বক্স দিছে ক্যালকুলেশনটা, এখানে তো না বুঝার কিছু নাই। 5 না দিয়ে ভাই, ভাগ করছে ক্যালকুলেশন দুইটাকে। ঠিকই আছে, দেখেন। 5 দিয়ে দুইটাকে ভাগ করছে 3, এই কারণে 3/23 আসছে। এটা না বুঝার কি আছে? ক্যালকুলেশন মনে হয় ঠিক আছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? আমার কথা? ম্যাম শোনা যাচ্ছে, ক্যালকুলেশনও ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমরা সময় নষ্ট না করি। হ্যাঁ, আমাদের পরে ক্লাস সেকশন গুলো শেষ হবে না। আচ্ছা আসেন, সেকশন 7 হচ্ছে পাবলিকেশন এন্ড প্রিজার্ভেশন অফ এ লিস্ট রেজিস্টার্ড পারসন। রেজিস্টার্ড পারসন আমরা পড়েছিলাম, মনে আছে? আপনার 3 কোটি টাকার রেজিস্টার্ড বিজনেস হবে, ঠিক আছে? সে কি হবে, তার একটা লিস্ট, বাংলাদেশে যত রেজিস্টার্ড পারসন আছেন তার একটা লিস্ট কি করবে, গভর্নমেন্ট তৈরি করবে। গভর্নমেন্ট মানে এনবিআর। আচ্ছা, দ্য বোর্ড, এনবিআর মানে হচ্ছে
বোর্ড মানে হচ্ছে এনবিআর এর বোর্ড, আমরা সব সময় খেয়াল করব, ঠিক আছে? দ্য বোর্ড শ্যাল ফ্রম টাইম টু টাইম, সময় সময়ে তারা কি করবে, বোর্ড শ্যাল প্রিপেয়ার করবে একটা লিস্ট অফ রেজিস্টার্ড পারসন, রেজিস্টার্ড পারসনের একটা লিস্ট তৈরি করবে এবং এটা পাবলিশ করবে, সার্কুলেট করবে এবং প্রিজার্ভ করবে। তাহলে এই সেকশনটা কিন্তু খুব বেশি জটিল কিছু না, জাস্ট সিম্পল একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের যত রেজিস্টার্ড পারসন থাকবে তাদের একটা লিস্ট বানাবে এনবিআর, আর এই লিস্টটা কি করবে, প্রিজার্ভ করবে, সার্কুলেট করবে, পাবলিশ করবে এনবিআর। এটা কার কাজ? এনবিআর এর কাজ। আচ্ছা, নো পারসন হুজ নেম ইজ নট ইনক্লুডেড ইন দ্য পাবলিশড লিস্ট শ্যাল বি কনসিডার্ড আ রেজিস্টার্ড পারসন। এখন আমি একজন রেজিস্টার্ড বিজনেস আমি মনে করছি, কিন্তু ওই লিস্টে যদি আমার নাম না থাকে তাহলে কিন্তু আমি আসলে রেজিস্টার্ড হই নাই। Every person shall be treated as a person registered under this act. That's all. ঠিক আছে? এইখানে খুব বেশি কিছু নাই, জাস্ট একটা লিস্ট কি করবে, প্রিপেয়ার করবে এনবিআর, দ্যাট ইজ বোর্ড, পাবলিশ করবে, সার্কুলার করবে, সার্কুলেট করবে, প্রিজার্ভ করবে, দ্যাটস ইট। ঠিক আছে? সেকশন 7। রেজিস্টার্ড পারসন বলতে কি বোঝাচ্ছে? যারা ভ্যাট রেজিস্ট্রেশন নিচ্ছে এরা? হ্যাঁ হ্যাঁ, যারা ভ্যাটের রেজিস্ট্রেশন নিয়েছে, গত ক্লাসে আমরা ভ্যাটের রেজিস্ট্রেশন নিয়েছে যে তার থ্রেশহোল্ড, এগুলো আমরা পড়েছি। আপনি ছিলেন গত ক্লাসে? ছিলাম ম্যাডাম, লেটে জয়েন করেছি। হ্যাঁ, লেটে জয়েন করেছেন, তাহলে তো হবে না। এখন ওখানে একটা সেকশনই আছে, ওখানে আমরা পড়েছি যে রেজিস্ট্রেশন কারা, কাদেরকে ভ্যাটের রেজিস্টার্ড পারসন বলবো, এগুলো আমরা ডিটেইল ওখানে পড়েছি। অন্য কারোর কি এই ব্যাপারে কোশ্চেন আছে? ম্যাম জি আপনি না বলেছেন ম্যাম। পার্সন বলতে এখানে কোনো প্রতিষ্ঠান বোঝানো হয়েছে, রেজিস্টার্ড বা এনলিস্টেড যারা। হুম হুম এখন আসেন সেকশন 8, রিড উইথ রুল 6। রুল 6টার সাথে পড়তে হবে। এইখানে যে কথাটা বলা হবে সেটা হচ্ছে ভলেন্টারি ভ্যাট রেজিস্ট্রেশন। ভলেন্টারি ভ্যাট রেজিস্ট্রেশন, ভলেন্টারি মানে হচ্ছে আমি আমার স্ব ইচ্ছায়, মানে আমি থ্রেশহোল্ডে পড়ি না। থ্রেশহোল্ড কি, যেটা আমরা পড়েছি গত ক্লাসে, 3 কোটি টাকার উপরে যখন আপনার সেলস হবে তখন আপনি ভ্যাটের রেজিস্ট্রেশনের জন্য উপযোগী এবং আপনি রেজিস্ট্রেশন নিতে হবে। তো এখন আমি স্ব ইচ্ছায় রেজিস্ট্রেশন নিতে চাই। আচ্ছা, এনি পারসন মেকিং এ ট্যাক্সেবল সাপ্লাই ইন প্রসেস অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস আর নট রিকোয়ার্ড টু বি রেজিস্টার্ড। অর্থাৎ আমি যে বিজনেসটা করছি, আমার যে টার্নওভার আছে সেই অনুযায়ী আমি রেজিস্টার্ড পারসন হওয়ার উপযোগী নই, স্টিল, অর্থাৎ আমি তারপরেও রেজিস্ট্রেশন নিতে চাচ্ছি। তাহলে আমি কি করব, আমি ভলেন্টারিলি অ্যাপ্লিকেশন করব। কাকে? কনসার্ন ভ্যাট অফিসারকে। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি অ্যাপ্লিকেশন করব কার কাছে? কনসার্ন ভ্যাট অফিসারের কাছে। কার কাছে? কনসার্ন কনসার্ন ভ্যাট ভ্যাট অফিসারের কাছে। অফিসারের কাছে। এটা কিন্তু খেয়াল করতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে concerned VAT officer shall, after registering such person within such time, on such terms and such manner as may be prescribed. তার মানে উনি এটা বিচার বিবেচনা করে সবকিছু প্রসিডিওর ফলো করে আমাকে রেজিস্ট্রেশন দিবেন এবং একটা ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করবেন, যেটার মধ্যে বিন থাকবে। বিন মানে হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। বিন হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। আচ্ছা, আমি কনসার্ন ভ্যাট অফিসারের কাছে ভলেন্টারিলি অ্যাপ্লিকেশন করব, যদিও আমি রেজিস্ট্রেশনের থ্রেশহোল্ডে পড়ি না।
তো অফিসার কি করবেন, প্রসিডিউর ফলো করে আমাকে রেজিস্ট্রেশন দিবেন এবং রেজিস্ট্রেশন যে হলো এইটার জন্য আমাকে একটা সার্টিফিকেট ইস্যু করবেন, যেটার মধ্যে একটা বিন নাম্বার থাকবে। বিন নাম্বার মানে হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। Voluntarily registered person shall be obliged to comply with all the obligation under this act, এবং person cannot apply for cancellation prior to 1 year. অর্থাৎ একজন রেজিস্টার্ড পারসন বা বিজনেস যত প্রকার প্রসিডিউর, যত প্রকার রুলস অব্লিগেশন আছে আন্ডার দিস অ্যাক্ট, ওইটা মানতে হবে। এবং আমি যদিও ভলেন্টারিলি করেছি, তারপরে আমাকেও মানতে হবে। এবং আমি যদি এই রেজিস্ট্রেশন নিয়েছি, এবার আমি ক্যান্সেল করতে চাই, তাহলে এটা আমি প্রায়র 1 ইয়ার প্রায়রে এটা আমি করতে পারবো না। মানে 1 বছরের আগে আমি এটা ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। 1 বছরের আগে আমি ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে মূল ঘটনা কি দাঁড়ালো, আমি রেজিস্টার্ড হওয়ার উপযোগী নয়, তাও আমি অ্যাপ্লাই করলাম। কার কাছে? কনসার্ন ভ্যাট অফিসারের কাছে। ভ্যাট অফিসার আমাকে কি করবেন, রেজিস্ট্রেশন দিবেন এবং একটা সার্টিফিকেট ইস্যু করবেন। আমাকে যত রেজিস্টার্ড বিজনেস আছে বাংলাদেশে বা যত রেজিস্টার্ড পারসন আছে, তারা আইন অনুযায়ী যা যা বিষয় মেনে চলতে কমপ্লাই করতে বাধ্য, আমাকেও তাই করতে হবে। এবং আমি যে রেজিস্ট্রেশন নিলাম, এটা 1 বছরের আগে ক্যান্সেলেশন করা যাবে না। দ্যাটস ইট। এই হচ্ছে গল্প সেকশন 8 এর। ঠিক আছে সবাই? জি ম্যাডাম। ফাইন, আসেন সেকশন 9। এইটা রিড করতে হবে রুল 8 এর সাথে। ক্যান্সেলেশন অফ ভ্যাট রেজিস্ট্রেশন। ভ্যাটের রেজিস্ট্রেশন নিলাম, আমি থ্রেশহোল্ডের মধ্যে পড়লাম, আমি ভলেন্টারিলি রেজিস্ট্রেশন নিলাম বা যেভাবে রেজিস্ট্রেশন আমি নিয়ে থাকি, আমি ক্যান্সেল করব। এখন আমি ভ্যাটের রেজিস্টার্ড পারসন, এখন আমার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করতে চাই। তাহলে কি কি গ্রাউন্ডে আমার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করা যাবে, সেই বিষয়গুলো আমাদের ইম্পর্টেন্ট সেকশন। কিন্তু ইম্পর্টেন্ট সেকশন, কি কি গ্রাউন্ডে আমি রেজিস্ট্রেশন ক্যান্সেল করাইতে পারবো বা করতে পারবো, সেটা গ্রাউন্ডগুলো হচ্ছে আমি রেজিস্ট্রেশন নিয়েছি বাট আমি ফেল করেছি টু কমেন্স ইকোনমিক অ্যাক্টিভিটি। আমি কোনো রেজিস্ট্রেশন নিয়েছিলাম ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য, যেটার জন্য আমি এটা বাট ওই ইকোনমিক অ্যাক্টিভিটি কোনো কারণে আমি কমেন্স করতে পারিনি, শুরুই করতে পারিনি, তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, ক্লোজ করেছি, ইকোনমিক অ্যাক্টিভিটি আমার বন্ধ হয়ে গেছে, বিজনেসটা টোটালি শাট ডাউন হয়ে গেছে, সুতরাং আমি ক্যান্সেলেশনের জন্য রেজিস্ট্রেশন করব। এরপরে ইকোনমিক অ্যাক্টিভিটি হ্যাজ বিন ডিক্লার্ড অ্যাজ এক্সাম্পটেড। আমি যে বিজনেসটা করতাম, আমি যেটার জন্য রেজিস্টার্ড ছিলাম, আমার ওই বিজনেসটা, ওই প্রোডাক্ট বা ওই পণ্য বা ওই সেবাটা কেন আপনার তুই বলছিলাম রে ভাই, লিস্ট করতে, একটা লিস্ট করেন নাই আপনি? এক্সাম্পটেড ঘোষণা আমি আপনাকে হয়েছে আলাদা কে? লিস্ট করতে বলছিলাম। গভর্নমেন্ট দিয়ে, অর্থাৎ এনবিআর ওই প্রোডাক্ট বা ওই গুডসটাকে এক্সাম্পটেড ঘোষণা করেছে, ডিক্লেয়ার করেছে। তাহলে আমি এখন ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লাই করব। আসেন, এরপরে অ্যানুয়াল টার্নওভার ফলস বিলো দ্য লিমিট অফ রেজিস্ট্রেশন ফর 2 consecutive year। মনে রাখতে হবে 2টা কনজিকিউটিভ ইয়ার, 2টা কনজিকিউটিভ ইয়ারে আমার যে টার্নওভার সেটা 3 কোটি টাকার নিচে নেমে আসছে, এটা কিন্তু 1 বছর হলে হবে না, কনজিকিউটিভ 2 ইয়ার্স এর হলেই হবে। তাহলে কি দাঁড়ালো ফাইনালি কনক্লুশন, বা আমরা যদি র্যাপ আপ করি, আমি ফেল টু কমেন্স ইকোনমিক অ্যাক্টিভিটি, ক্লোজ করেছি ইকোনমিক অ্যাক্টিভিটি, ডিক্লেয়ার হয়েছে এক্সাম্পটেড, অ্যানুয়াল টার্নওভার ফলস বিলো দ্য থ্রেশহোল্ড। বিলো দ্য থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড কি আমি বেশি রিপিট করছি না, থ্রেশহোল্ডের নিচে নেমে আসছে, যেহেতু আমাদের 3 কোটি টাকার উপরে হলে আমরা রেজিস্ট্রেশন নিয়ে থাকি, এবং এটা 2টা কনজিকিউটিভ ইয়ারে।
আর তখনই আমরা অ্যাপ্লাই করতে পারবো কিসের জন্য? ক্যান্সেলেশনের জন্য, রেজিস্ট্রেশন। এইটা কোথায় বলা আছে? সেকশন 9-এ বলা আছে। আর টোটাল প্রসিডিউরটার ডিটেইল আপনারা জানতে গেলে রুল 8 সাথে পড়তে হবে। দ্যাটস ইট। 9 ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। আসেন আসেন সেকশন 10। সেকশন 10-এ বলছে পারসনস রিকোয়ার্ড টু বি এনলিস্টেড এবং দিয়ার এনলিস্টমেন্ট। পারসনস রিকোয়ার্ড টু বি এনলিস্টেড এবং দিয়ার এনলিস্টমেন্ট। একজন ব্যক্তি যার মানে রিকোয়ার করে এনলিস্টেড হওয়া এবং তার এনলিস্টমেন্টটা কিভাবে হবে? আসেন। If any person carrying on economic activity exceeds at the end of any quarter of a 12 months period the enlistment threshold but does not exceed the registration threshold, such person shall make within 30 days from the end of such quarter on such terms and in such manner as may be prescribed an application to the concerned officer for enlistment as a turnover tax payer. এই যে কাহিনী আমি আপনাকে ইংলিশ পড়ে শোনাচ্ছি, এইটা থেকে আপনি যদি পড়ে পড়ে বুঝতে চান, এইটা মোটামুটি ডিফিকাল্টি মনে হয়। আপনারা কি কিছু বুঝতে পারেন? এইটুকু পড়ে আমাকে একটু বলেন তো। এইটুকু একটু পড়ে আমাকে বলেন যে এটা কতটুকু বুঝতে পারেন। কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? ম্যাম তেমন বুঝতে পারতেছি না। আসেন, আমি এইটুকু সময় আপনাদের কাছ থেকে ধরুন নষ্ট করলাম। আমরা 120 জন আছি। আমাদের ক্লাসে কিন্তু আরো বেশি থাকার কথা। কতজন আমাদের ক্লাসে? আচ্ছা, আমাদের যেই কথাটা বলার জন্য আমি এই সময়টুকু নষ্ট করলাম, সেই কথাটা হলো, আপনি যদি ক্লাসে অ্যাটেন্ড না করেন, আপনি নিজে পড়ে পড়ে এই ভ্যাটের সেকশনগুলো বুঝা এবং এগুলাকে হজম করা মোটামুটি ডিফিকাল্ট। আর এই টাইমটুকু নষ্ট করলাম এইটা বোঝানোর জন্য। আর আপনারা যদি ক্লাস থেকে বিষয়গুলোকে ঠিকমতো বুঝে নেন, তাহলে দেখবেন এটা পড়তে একদম ইজি। এই কথাটাই মেসেজটা বলার জন্য আমি আপনাদের এই সময়টুকু নষ্ট করলাম। আপনারা দেখেন, এইটুকু এদের ইংলিশ লেখার যে স্টাইল বা এই ঘটনাটা লেখার জন্য যে বিষয়টা যেইভাবে লিখেছে, পুরা এইখান থেকে শুরু করে একটা প্যারা পুরোটা জাস্ট কমা দিয়ে দিয়ে একটা সেন্টেন্স করে ফেলছে। এটাকে বোঝা মোটামুটি ডিফিকাল্ট। আপনাকে না হলেও 7-8 বার পড়তে হবে, তারপরে হয়তো বা বুঝতে পারবেন। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম। এই জন্য আমি আপনাকে গল্প করে বলে দিব। আসেন, গল্পটা এরকম। একজন ভদ্রলোক যিনি বিজনেস করেন, এনার টার্নওভার, এনার সেলস আপনার 50 লাখ টাকার উপরে 3 কোটি টাকার মধ্যে। এটা হলো আমাদের থ্রেশহোল্ড। একজন ব্যক্তি যখন বলবো ধনী নিব একজন বিজনেস, মনে রাখবেন এনলিস্টেড পারসন মানে এনলিস্টেড বিজনেস, ভ্যাট ল অনুযায়ী। আসেন, আচ্ছা, ইনি 50 লাখ টাকার উপরে এবং 3 কোটির মধ্যে ওনার সেলস হতে হবে। তাহলে উনি যখন দেখতে পাচ্ছেন কোয়ার্টার শেষে যে ওনার সেলসটা
এই রকম একটা কোয়ার্টার এবং ওনার ট্যাক্স পিরিয়ড কি এক একটা কোয়ার্টার আমরা বলেছি কিন্তু এইগুলো। আচ্ছা, কোয়ার্টার শেষে যখন উনি দেখতে পাচ্ছেন যে ওনার সেলটা এইরকম থ্রেশহোল্ডের মধ্যে পড়ে গেছে, উনি কি করবেন? 30 দিনের মধ্যে, কোয়ার্টার শেষে 30 দিনের মধ্যে কার কাছে? কনসার্ন ভ্যাট অফিসারের কাছে অ্যাপ্লিকেশন করবেন। কিসের জন্য? এনলিস্টমেন্টের জন্য। এই ব্যাট কাহিনীটাকে এইখানে রেজিস্ট্রেশনের জন্য। এত ঘুরায়া পেঁচায়া লিখেছে যে আপনার এটা বুঝতে গেলে 7-8 বার পড়তে হবে। তা আমি যে গল্প বললাম আপনি কি শুনতে পেয়েছেন? এখন কি বিষয়টা ইজি না? জি ম্যাম। এই জন্য আপনাদের ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। আপনি ক্লাসে অ্যাটেন্ড না করলে কিভাবে পড়বেন? এটা তো এত সোজা কিছু নয়, পানির মতো। কিন্তু কেউ আবার বলে দিলে এইটা অনেকটা মনেই থাকে। আমার তো মনে হয় আমি গল্প আকারে বলে দিলে আপনার 60% হয়ে যাবে। আচ্ছা, এরপরে সেকশন সাবসেকশন 2 তে বলছে দ্য কনসার্ন ম্যাডাম অফিসার একটা শ্যাল। কোশ্চেন ছিল ম্যাডাম, এই যে বলেন। এখানে যে এন্ড অফ এনি কোয়ার্টার অফ এ 12-month পিরিয়ড, হ্যাঁ, তাহলে একটা কোয়ার্টার শেষ হওয়ার পরে 30 দিনের মধ্যে কি তাকে অ্যাপ্লাই করতে হবে? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আসেন concerned VAT officer shall, after enlisting such person as a turnover taxpayer within such time, such manner as may be prescribed, issue করবে একটা ট্যাক্স টার্নওভার ট্যাক্স সার্টিফিকেট কন্টেইনিং বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। অর্থাৎ এইটার যে রুলে ডিটেইল বলা আছে, রুলটা ফলো করে কনসার্ন ভ্যাট অফিসার তাকে এনলিস্টমেন্ট করে নিবে, করে একটা সার্টিফিকেট ইস্যু করবে যেটার মধ্যে একটা বিন থাকবে। বিন মানে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে। তাহলে সর্বশেষে আমরা যদি র্যাপ আপ করি, সিম্পল কথা, আপনার থ্রেশহোল্ড আপনি কোয়ার্টার শেষে দেখতে পাচ্ছেন 50 লাখ টাকার উপরে 3 কোটির মধ্যে পড়ে গেছে। সুতরাং আপনি 30 দিনের মধ্যে ভ্যাট অফিসারের কাছে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে উনি ফলো করবে, রেসপেক্টিভ যে রুলস আছে সেগুলো, ম্যানার আছে, পদ্ধতি আছে, ফলো করবে। ফলো করে আপনাকে এনলিস্টমেন্ট তালিকা ভুক্তিকরণ করে নিবে, আর করে নিয়ে আপনাকে একটা সার্টিফিকেট ইস্যু করবে। দ্যাটস ইট, আর কিচ্ছু না এটার মধ্যে। মানে একটা কোয়ার্টারে 50 লক্ষ থেকে 3 কোটি পর্যন্ত যদি টার্নওভার থাকে, না তাহলে না না না, আপনি গত ক্লাসটা করেননি সম্ভবত। আপনাকে বুঝতে হবে হিসাবটা হবে অ্যানুয়ালি, বাট কোয়ার্টার শেষে আপনি এটাকে 4 ভাগে ভাগ করেন না, ভাগ করলেই তো আপনি বুঝতে পারবেন যে থ্রেশহোল্ডে পড়ে গেছেন কিনা। আচ্ছা, আর থ্রেশহোল্ড হলো আমার 50 লাখ টাকার উপরে 3 কোটির মধ্যে। দ্যাটস ইট। ম্যাম আমরা এর আগে ক্লাসে একটা জিনিস পড়লাম না যে কোয়ার্টার শেষ হওয়ার 15 দিনের মধ্যে আমাদের ব্যাট দিতে হবে? হ্যাঁ জি তাহলে ভাইয়া, আমি যদি ওইটা এখানে যদি হচ্ছে আমি হ্যাঁ হ্যাঁ, বলেন, আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে, একটু বলেন তাড়াতাড়ি। হ্যাঁ, আমি যদি এখানে 30 দিনের মধ্যে আবার রেজিস্ট্রেশনটা নিয়ে থাকি, তাহলে হ্যাঁ, ভ্যাটটা আবার মানে ভ্যাটটা 30 দিন যদি আমার সময় পার আপনার কনফিউশন বুঝতে, হ্যাঁ আসেন আমার কথা শোনেন, আপনার কনফিউশন বুঝতে পেরেছি। এটা হলো আপনি এখনো এনলিস্টমেন্ট হন নাই, আপনি নতুন বিজনেস শুরু করেছেন, মনে করেন আপনি ব্যাট ফ্যাট কিছু বোঝেন না, এখন আপনি জানতে পারলেন, জানার পরে আপনি দেখছেন ও আচ্ছা, আমার তো তাহলে ফার্স্ট কোয়ার্টারে আমার সেলস তো, আমি যদি হিসাব করি 4 ভাগের 1 ভাগ, আমি যদি হিসাব করি যে বছর শেষে আমি তো 50 লাখ টাকার উপরে 3 কোটির মধ্যে আমার সেলস দাঁড়িয়ে যায়, তাহলে ওই কোয়ার্টারটা শেষ হলেই 30 দিনের মধ্যে আপনি অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার পরে যখন আপনি এনলিস্টমেন্ট হবেন, তখনকার সিস্টেম হলো আপনি প্রতি কোয়ার্টার শেষ হলে 15 তারিখের মধ্যে আপনি রিটার্ন জমা দিবেন 9.2-তে রিটার্ন জমা দিবেন, এবং 15 তারিখের মধ্যে আপনি চালানের মাধ্যমে গভর্নমেন্টকে ভ্যাটটা জমা দিবেন। দ্যাটস ইট। ওইটা হলো টোটাল সিস্টেম, মানে আপনি এনলিস্টেড হয়ে গেছেন, রেজিস্টার্ড হয়ে গেলে আপনি প্রত্যেকটা মান্থ হলো আপনার জন্য একটা ট্যাক্স পিরিয়ড। মান্থ শেষ হলো, আমি এমনভাবে বলেছিলাম ডিসেম্বর মাস, আপনি ধরুন রেজিস্টার্ড পারসন, ডিসেম্বর মাস শেষ হলো, জানুয়ারির 15 তারিখের মধ্যে আপনি 9.1 এর রিটার্ন জমা দিবেন। আর ওই রিটার্ন জমা দেওয়ার
আপনি যে কোনো দিন চালানের মাধ্যমে আপনি যতটুকু ভ্যাট কালেকশন করেছেন ক্যালকুলেশন করে সেটা গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিতে হবে। আর আপনি যদি এনলিস্টমেন্ট হন তাহলে একটা কোয়ার্টার, দ্যাট ইজ 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এরপরে আপনি যখন এনলিস্টমেন্ট হয়ে যাবেন তখন এটা কন্টিনিউ হবে। আপনি জি এটার ম্যাম, সাথে ক্লিয়ার। এনলিস্টমেন্ট হওয়ার প্রসিডিউরটাকে কনফিউশন করে ফেলছেন। জি ম্যাম, বুঝতে ঠিক পারছি। আছে? জি ম্যাম। আসেন, এই হলো সেকশন 10। আচ্ছা, আসেন, ক্যান্সেলেশন অফ এনলিস্টমেন্ট রুল 9 এর সাথে এটা পড়তে হবে। আসেন, এভরি এনলিস্টেড পারসন মেই মেক আপনারা একটু এই স্লাইডের নাম্বার 1 সাবসেকশন 1টা একটু পড়তে থাকেন। হ্যাঁ, পড়েছেন? জি ম্যাম। আচ্ছা, কি বলছে? এভরি এনলিস্টেড পারসন মে মেক এন অ্যাপ্লিকেশন ফর ক্যান্সেলেশন অফ এন এনলিস্টমেন্ট ফর দ্য ফলোইং রিজন। আমাদের কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেলেশনের গ্রাউন্ডগুলো আমরা, রিজনগুলো আমরা পড়ে এসেছি। আরেকটা বিষয়, ওখানে 2 কনজিকিউটিভ ইয়ারে ছিল, খেয়াল রাখতে হবে। এখানে যে গ্রাউন্ডগুলোতে আমি এনলিস্টমেন্ট ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ইফ হি সিজেস টু ক্যারি অন ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থাৎ একই কথা, বিজনেস আমার বন্ধ হয়ে গেছে, এবং if turnover of his activity remains below the enlistment, যদি টার্নওভার অফ হিজ অ্যাক্টিভিটি অর্থাৎ বিজনেসের সেলসটা এনলিস্টমেন্ট থ্রেশহোল্ডের প্রপোর্শনেটলি ফর দ্য 3 কনজিকিউটিভ ইয়ারে বিলো হয়ে গেছে। আমাদের থ্রেশহোল্ড হলো 50 লাখ টাকার উপরে 3 কোটি টাকার মধ্যে। আচ্ছা, আমার সেলস 50 লাখ টাকার নিচে চলে আসছে এবং এইটা, হ্যাঁ, প্রপোর্শনেটলি 3 কনজিকিউটিভ ইয়ার, এখানে হচ্ছে 3টা কনজিকিউটিভ ইয়ার। আর রেজিস্ট্রেশন ক্যান্সেলের জন্য আমার কি ছিল? 2টা কনজিকিউটিভ ইয়ার, মনে আছে? সো জি এগুলো ম্যাম। একটু ডিফারেন্সিয়েট করতে হবে, করে মনে রাখতে হবে। 3টা কনজিকিউটিভ ইয়ারে আমি থ্রেশহোল্ডের নিচে নেমে গেছি আমার সেলসটা, এবং আমি বিজনেস অ্যাক্টিভিটি বা ইকোনমিক অ্যাক্টিভিটি শাটডাউন করে দিয়েছি। এই 2টা রিজন, এই এ অ্যান্ড বি, এই সাবসেকশন 1 এর এ বি, এই 2টাতে বলা হচ্ছে এটা। হ্যাঁ, আচ্ছা, এইবার আসেন, সাবসেকশন 2 বলছে কনসার্ন অফিসার মে ক্যান্সেল দ্য এনলিস্টমেন্ট অফ সাচ পারসন। কনসার্ন যে ভ্যাট অফিসার আছে উনি এটা ক্যান্সেল করে দিতে পারেন। আচ্ছা, an application for VAT registration shall be treated as an application of the cancellation of an enlistment, and the enlistment as a turnover taxpayer shall be deemed to have been cancelled on the date immediately before the date on which the commissioner issues the VAT registration certificate. এই জায়গাটা বুঝতে গেলে আমার মনে হয় আপনার 10 বার পড়তে হবে। সুতরাং একটু মনোযোগী হই সবাই আমরা। সাবসেকশন 1 এ 2টা গ্রাউন্ড বলা আছে, 2টা রিজন বলা আছে। 2টা রিজন বা গ্রাউন্ড বলা আছে যে কোন কারণে আপনি রেজিস্ট্রেশন এনলিস্টমেন্ট ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লাই করবেন। এরপরে সাবসেকশন 2 তে ডিরেক্টলি বলা আছে ভ্যাট অফিসার এটা ক্যান্সেল করে দিবে। 3 তে কি বলা আছে? 3 তে যেটা বলা আছে, আমি যখন এইখানে আরেকটা গল্প, সাবসেকশন 3, একটু সবাই, হ্যাঁ, একটু মনোযোগী হন প্লিজ, একটু বুঝে নেন ব্যাপারটা, না হলে আপনার পড়াটা এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে এটা বুঝে নেওয়া। ধরুন আমি অনেক দিন ধরে বিজনেস করছি, আমি একজন এনলিস্টেড পারসন, তার মানে হচ্ছে আমি, আমার টার্নওভার হচ্ছে 50 লাখের উপরে 3 কোটির মধ্যে, তাই না? জি আমি ম্যাম। কিন্তু গল্প বলতেছি।
আমি ধরুন বিজনেস করতেছি আমি টার্নওভার ট্যাক্স পেয়ার, আমি ট্যাক্স দেই 4% এবং এইটাকে টিওটি বলা হয়, টার্নওভার ট্যাক্স পেয়ার। আমি আমার সেলস হচ্ছে 3 কোটির নিচে 50 লাখের উপরে, ঠিক আছে। এখন আমি হঠাৎ দেখতে পাচ্ছি যে আমার টার্নওভার 3 কোটির উপরে চলে গেছে। তো আমি তো ভ্যাট সম্পর্কে জানি, যেহেতু আমি অ্যানলিস্টেড পারসন, আমি ভ্যাট দিয়ে আসতেছি। তা যেহেতু আমি জানি যে আমি এখন আমার বিজনেসের টার্নওভার 3 কোটির উপরে চলে আসছে, 3 কোটির উপরে যখন হয়ে গেছে, তখন এইবার আমি অ্যাপ্লাই করব রেজিস্ট্রেশনের জন্য। আমি কিন্তু অলরেডি এনলিস্টেড পারসন, এইবার আমি রেজিস্ট্রেশন নেওয়ার জন্য অ্যাপ্লাই করব। গল্পটা বুঝতে পারছেন তো? ইয়েস জি ম্যাম। ম্যাম। Yes, ma'am. হ্যাঁ, এখন এর মানে হচ্ছে আপনি যেই দিন আপনি রেজিস্ট্রেশন এনলিস্টমেন্ট থেকে আপনি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করলেন, যেই দিন আপনাকে যেই ডেটে রেজিস্ট্রেশন দিবে, তার মানে হচ্ছে অটোমেটিক্যালি এইটা মিন করে যে আপনি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, মানে আপনি এনলিস্টমেন্টটা ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লিকেশনও মিন করে এটাকে। কারণ আমি এতদিন এনলিস্টেড ট্যাক্স পেয়ার ছিলাম, আমি এতদিন এনলিস্টমেন্টের মধ্যে ছিলাম, ওই থ্রেশহোল্ডে ছিলাম। এখন আমার সেলস বেড়ে গেছে, সুতরাং আমি এখন রেজিস্ট্রেশন চাচ্ছি। তা আমি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করলাম। তা অ্যাপ্লাই করা মানে হচ্ছে আমি এনলিস্টমেন্টটা ক্যান্সেল করে আমাকে রেজিস্ট্রেশন দিবে। সুতরাং এইটার মিনিংটা দাঁড়ায় যে আমি এনলিস্টমেন্টের জন্য অলরেডি এইটার মিনিংটা দাঁড়ায় যে আমি এনলিস্টমেন্ট ক্যান্সেল করে আমি রেজিস্ট্রেশন চাচ্ছি, দ্যাটস ইট। একটা অ্যাপ্লিকেশনে দুইটা বিষয় মিন করে। তা আমাকে এনবিআর করবে কি, এনলিস্টমেন্টটা ক্যান্সেল করে আমাকে রেজিস্ট্রেশন দিয়ে দিবে, এবং যেই তারিখে আমাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেই তারিখ থেকে ইস্যু হইলো, এই তারিখের আগের দিন পর্যন্ত আমি এনলিস্টমেন্ট ট্যাক্স পেয়ার ছিলাম, দ্যাট ইজ আনলিস্টেড ছিলাম, এবং যেই তারিখে আমাকে রেজিস্ট্রেশন দিল সেদিন থেকে আমি রেজিস্টার্ড ট্যাক্স পেয়ার। এই হলো গল্প। আর এই সি মানে আপনারা সবাই মনে রাখবেন, এই সি আমার স্লাইডে, টোটাল স্লাইডে বিভিন্ন জায়গায় দেখবেন সি লেখা আছে। সি মানে হচ্ছে কমিশনার, মানে বারবার আমি লম্বা ওয়ার্ডটা লিখলাম না, সি মানে কমিশনার, ঠিক আছে। গল্প এখানেই শেষ। বোঝা গেল কিনা জি বলেন? ম্যাম। ম্যাম আপনার গল্পটা আমি নোট করে ফেলছি। তাহলে এই গল্পটা মনে থাকবে। এনলিস্টমেন্টের জন্য আপনার 3টা কনজিকিউটিভ ইয়ারে আপনার ফল করতে হবে, সেলসটা ফল করবে। এনলিস্টমেন্ট ক্যান্সেলের জন্য সেলটা যখন 3টা কনজিকিউটিভ ইয়ারে ফল করবে, হ্যাঁ, থ্রেশহোল্ডের নিচে চলে আসবে, এবং আমি বিজনেসটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়েছি, এই 2টা গ্রাউন্ডে আমি ক্যান্সেল করতে চাইবো এনলিস্টমেন্ট। তো ক্যান্সেল করে দিবে ভ্যাট অফিসার, কনসার্ন ভ্যাট অফিসার। এরপরে আমি পরের গল্প তো হলো সাবসেকশন 3। তা আমরা বুঝেছি, আসেন এখন আমরা পড়বো। এই বিষয়টাকে আমরা একটু পরে আমরা লেটার অন পড়ে নিব, একটু মনে রাখবেন আমরা জিও 17টা পরে পড়ে নিব। জিও 17 আমরা পরে পড়বো, ঠিক আছে। আমিও একটু নোটটা রেখে দেই, না হলে আবার ভুলে যাব। জিও 17 আমরা পরে পড়বো। আচ্ছা, আসেন আমরা এইটা এখানেই করলাম। এখন আসেন একজন অ্যাকাউন্টিং অফ টার্নওভার ট্যাক্স, এইটা হচ্ছে রুল 41, এখানে আমরা সরাসরি পড়ে নিব। অর্থাৎ টার্নওভার ট্যাক্স এতক্ষণ ধরে যে এনলিস্টমেন্ট করলাম, এই যে এই ক্ষেত্রে আপনার এনি এনলিস্টেড পারসন ইন হিজ প্লেস অফ সাপ্লাই, দ্যাট ইজ বিজনেস প্লেসে কি কি মেনটেন করবে, আসেন। আপনার এনলিস্টেড পারসন শ্যাল প্রিজার্ভ করবে ইন ফর্ম মানে মূসক। আসেন, মূসক 6.1, মূসক 6.2, if applicable মূসক 6.2.1,
respectively the accounts of his sales, purchase or sales related to his supply. সিম্পল কথা হচ্ছে মূসক 6.1 মেনটেন করা হয় পারচেজের জন্য, মূসক 6.2 মেনটেন করা হয় সেলস এর জন্য। আচ্ছা, তাহলে 6.2.1 কার জন্য? এইটা হচ্ছে আপনি যখন একটা পণ্যই পারচেজ করেন এবং একটা পণ্যই সেল করেন, একটাই পারচেজ করেন একটাই সেল করেন, এই ক্ষেত্রে আপনি শুধু মূসক 6.2.1 এইটা মেনটেন করলেই হবে। আপনার এই দুইটা মেনটেন, একটা পারচেজ একটা সেলস, এরকম দুইটা মেনটেন করার দরকার নাই। মূসক 6.2.1 মেনটেন করব আমরা, ঠিক আছে? এই গেল। আমি ম্যাডাম এনলিস্টেড পারসন, ম্যাডাম একটা পার্সেস বলতে, একটা পণ্য পার্সেস বলতে এইটা 6.1 হচ্ছে পারচেজ। ম্যাম বুঝছি তো, কিন্তু একটা পণ্য বলতে কি বোঝাচ্ছে ম্যাম? মানে একটা পণ্য, আপনি একটা যে কোনো একটা পণ্যই আপনি কিনেন, একটাই বিক্রি করেন। মানে এটা কি আমরা মানে বলতে পারি আপনার, ম্যাম, রূপ মানে আমরা যখন কোনো পণ্য ট্রেডিং করি, সাপোজ আমি একটা কলম কিনে আবার বিক্রি করি, হ্যাঁ রাইট রাইট, আপনি শুধু কলমই কিনেন, আপনি সাথে পেন্সিল আর কিনেন না। আমি কি বুঝাইতে পারছি? জি ম্যাডাম, মানে কোনো মানে রূপান্তর যখন ছাড়া, আপনি একটা পণ্যের বিজনেস করেন, কোনো রকম রূপান্তর ছাড়া যদি আমি সেল করে দিই, মানে যা হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ, সেল করে দিলাম। তখন আপনার সহজ হবে এইটা মেনটেন করা, এটাতেই হয়ে যাবে। কিন্তু আপনি অনেক রকমের পণ্য পারচেজ করেন, তাহলে আপনাকে 6.1, আবার সেলসের জন্য 6.2, আপনি অনেক রকমের পণ্য সেল করেন, সুতরাং 6.2 6.1 আলাদা আলাদা মেনটেন করবেন, দ্যাটস ইট, আর কিছু না। আসেন আমরা আগাই। দ্য এনলিস্টেড পারসন শ্যাল ইস্যু করবে টার্ন ওভার ট্যাক্স ইনভয়েস। এনলিস্টেড পারসন ইস্যু করবে টার্ন ওভার ট্যাক্স ইনভয়েস ইন দ্য ফলোইং প্রসিডিউর। কি প্রসিডিউর? ইনভয়েস দিবেন, আপনি যে সেলস করবেন, সেলস করলে আপনাকে ইনভয়েস দিতে হবে। আচ্ছা, টার্ন ওভার ট্যাক্স ইনভয়েস 6.9, সিম্পল ভাবে মনে রাখবেন 6.9। এগুলো কিছু কিছু বিষয় আমাদের একেবারে সরাসরি মেমোরাইজ করতে হবে। কিছু মূসক আমরা সামনে পাবো, মূসকগুলা আপনার 6.1 থেকে 10 পর্যন্ত, এগুলো মোটামুটি মুখস্থ রাখতে হবে, মুখস্থ থাকবে এগুলো আমাদের, যে কোনটা কোন কাজের। 6.9 হচ্ছে আপনি টার্ন ওভার ট্যাক্সের ইনভয়েস দিবেন, আপনি সেল করেন, আপনি সেলস করলে আপনি দেখবেন ইনভয়েস কি। এখন আমরা যারা নন কমার্স আছি তারা হয়তো এটাও বুঝবো না। নন কমার্স যারা, ইনভয়েস হচ্ছে আপনি দেখবেন স্বপ্ন থেকে কিছু কিনতে গেছেন, আপনাকে দেখবেন আপনি পেমেন্ট করেছেন, আপনাকে একটা ছোট্ট রিসিপ্ট দিয়েছে, এইটার মধ্যে দেখবেন লেখা আছে মূসক 6.3। মূসক 6.3 যখন আপনাকে দিবে, আপনি সিম্পল ভাবে বুঝে নিবেন এই বিজনেসটা রেজিস্টার্ড একটা বিজনেস, মানে গভর্নমেন্টের, দ্যাট ইজ এনবিআর এর রেজিস্টার্ড বিজনেস, সে আপনাকে মূসক 6.3 দিতে বাধ্য। আচ্ছা, আপনি কোথাও কোনো একটা শপে কিছু কিনতে গেলেন, কেনার পরে দেখবেন ওরকম আরেকটা স্লিপ আপনাকে দিয়েছে, আপনি পেমেন্ট করেছেন, সিস্টেম থেকে প্রিন্ট হয়ে এরকম একটা দিয়েছে, সরি, ওই দেখবেন ওইটার উপরে ডান পাশে উপরের কর্নারে লেখা থাকবে মূসক 6.9। যখন আপনি দেখবেন মূসক 6.9 লেখা, তখন আপনি বুঝে নেবেন এই বিজনেসটা হলো এনলিস্টেড। তার মানে ফাইনাল রেজিস্ট্রেশন দেয় নাই, মানে যে থ্রেশহোল্ডের মধ্যে পড়েছে ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ মানে এনলিস্টমেন্ট যেটা, মানে আমরা যেটাকে থ্রেশহোল্ড বললাম, যে 50 লক্ষ থেকে 3 কোটির মধ্যে তার টার্নওভার, যে হ্যাঁ, কারণে সে 6.9 ইস্যু করবে। যদি তার টার্নওভার 3 কোটি ক্রস করে, এই তাহলে সে, কারণে সে এনলিস্টেড হবে। হ্যাঁ, তাহলে 6.3 যারা ইস্যু করে এদের টার্নওভার হচ্ছে অ্যাবভ 3 ক্রোর, মানে হ্যাঁ রেজিস্ট্রেশন হ্যাঁ 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 বিন নাম্বার যাদের আছে। হ্যাঁ, না বিন দুজনেরই থাকে, বিন কিন্তু দুইজনেরই থাকে। তাহলে যাদের টার্নওভার ট্যাক্স থাকে তারা হচ্ছে 6.9। 6.9, দ্যাটস ইট। ওকে ম্যাডাম, আপনি আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিলে ভালো হতো। আপনি দুইটা ওয়ার্ড ইউজ করতেছিলেন, একটা ছিল এনলিস্টমেন্ট, একটা ছিল রেজিস্টার।
এটার মধ্যে মনে হ্যাঁ কনফিউশনটা হচ্ছে। এটা যদি আপনি বলছিলেন 50 এখন করোড়। কিন্তু এটা কিন্তু গত ক্লাসের ম্যাটার। আপনি কি গত ক্লাসে ছিলেন না? জি ম্যাম, ছিলাম ম্যাম। আচ্ছা, তারপরেও ক্লিয়ার হয়নি, তাহলে আমি বলে দিই। আফটার সেলস যখন 3 কোটি টাকার উপরে হবে অ্যানুয়ালি, মনে রাখবেন 3 কোটি টাকার উপরে হলে আপনাকে ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে, দ্যাটস ইট, ক্লিয়ার, আর কোনো কথা জি নাই। ম্যাম। আর জি ভ্যাটের ম্যাম। রেজিস্ট্রেশন যখন আপনি নিবেন আপনাকে একটা সার্টিফিকেট ইস্যু করবে, যে সার্টিফিকেটের মধ্যে বিন থাকবে। আচ্ছা, গেল 3 কোটির কাহিনী গেল। আর এখানে আরেকটা গল্প আছে। 3 কোটি টাকার উপরে যখন আপনি আপনি ওই গল্পের অন্তর্ভুক্ত হবেন, তখন আপনাকে প্রতি মাস হলো আপনার জন্য একটা একটা ট্যাক্স পিরিয়ড, এবং প্রতি মাস শেষ হলেই পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে আপনি রিটার্ন জমা দিবেন। আর ওই রিটার্নটা হবে 9.1-এ, এবং রিটার্ন জমা দেওয়ার আগে যে কোনো সময় আপনি ওই যে ভ্যাট যেটা কালেকশন করেছেন সে- ম্যাম, কথা শোনা যাচ্ছে না। ম্যাম শুনতে পাচ্ছি না। ম্যাডাম কথা ক্লিয়ার না। আপনি চালানের মাধ্যমে জমা দিবেন। এইটা হলো ম্যাম আপনার কথা আসতেছে না। আচ্ছা, আজকে হচ্ছে উম অন্য একজন টিচারের ক্লাস হওয়ার কথা ছিল না? জি ভাইয়া, কিন্তু ওনার এক্সচেঞ্জে ম্যাডাম ক্লাসটা করতেছে আজকে, উনি ক্লাসটা নিতে পারবে না। ও, এটা 3 ঘন্টার ক্লাস? আজকে যে লিঙ্ক আসছিল ওই লিঙ্কের মধ্যে 3 ঘন্টায় ছিল, 7টা টু 10টা, কিন্তু ম্যাডাম কতক্ষণ নিবে এটা ম্যাডামই ভালো জানেন, এটা আমরা জানি না। আচ্ছা, না মেইলে কোনো আপডেট তো দেখলাম না যে হচ্ছে না না টিচার না, চেঞ্জ হয়েছে। মেলের মধ্যে যে লিঙ্কটা প্রোভাইড করছে ওই লিঙ্কের মধ্যেই ছিল 7টা থেকে 10টা পর্যন্ত 3 ঘন্টার না ক্লাস না, ছিল। ওই মানে টিচার চেঞ্জ হয়েছে এই ব্যাপারে কোনো আপডেট তো পেলাম না। না, এই ব্যাপারে তো ওই যে পরে আমরা যখন জয়েন করলাম, পরে এক ভাইয়া নাকি কল দিছিল আইসিবি থেকে, ক্যাপ্টেন, পরে ওনাই বললো যে ম্যাম ক্লাস নিবে আজকে। ও আচ্ছা। ম্যাডাম কি ডিসকানেক্ট হয়ে গেল? হ্যালো, হ্যালো, জি ম্যাম শোনা জি যাচ্ছে। হ্যাঁ, ম্যাডাম শুনতে শোনা পাচ্ছেন যাচ্ছে না এখন। আপনারা? জি এখন ম্যাম। শুনতেছি ম্যাডাম। আচ্ছা, আমি যে এনলিস্টমেন্টের গল্প বললাম ওটা শুনতে পান নাই আপনারা? জি না ম্যাম। জি না না ম্যাম। ম্যাডাম পুরো শুনি নাই।
এনলিস্টমেন্টের গল্প বলবো? ম্যাডাম ম্যাডাম। 9.1 জি ম্যাম পর্যন্ত কি বলেন। যেন বলছিলেন ওইখান থেকে বলেন। আচ্ছা 9.1 9.1 হচ্ছে, একটা মিনিট আমাকে একটু একটা মিনিট সময় দেন। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ম্যাম, এখন ক্লিয়ার শোনা জি যাচ্ছে। ম্যাম আগের চেয়ে ক্লিয়ার। আগের চেয়ে ক্লিয়ার হয়েছে? একটু এখানে দেখো যে এটা বারবার আপ ডাউন করছে। একটা মিনিট, একটু আমার নেটটা একটু কেন ই করছে। ওকে, এখন আশা করি শোনা যাচ্ছে। স্টিল দেখো আপ ডাউন করছে। একটু তাহলে তোমাদের কানেকশন গুলো একটু বন্ধ করে দাও। হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? জি ম্যাডাম জি ম্যাম। আচ্ছা, আমি যে কথাটা বলছিলাম 9.1 পর্যন্ত শোনা গিয়েছে। জি 9.1 আচ্ছা, থেকে আবার বলেন। 9.1 হচ্ছে রেজিস্টার্ড পার্সনের রিটার্ন জমা দেওয়ার ফর্ম। আর 6.3 হচ্ছে একজন রেজিস্টার্ড পার্সন, তিনি যখন সেলস করবেন আপনার ইনভয়েস দিবে, কাস্টমারকে ইনভয়েস দিবে 6.3-তে। এটা হলো রেজিস্টার্ড পার্সনের গল্প। আচ্ছা, এখন হচ্ছে এনলিস্টেড পার্সন। আসেন, এনলিস্টেডের গল্প। এনলিস্টমেন্ট, আপনার এনলিস্টমেন্ট আছে। আপনি এনলিস্টমেন্ট হয়েছেন কারণ আপনার সেলস হচ্ছে 50 লাখ টাকা থেকে 3 কোটি পর্যন্ত এর মধ্যে। তাহলে আপনি অ্যাপ্লাই করবেন এনলিস্টমেন্টের জন্য, এবং এনলিস্টমেন্টের জন্য যখন অ্যাপ্লাই করবেন আপনাকে কনসার্ন ভ্যাট অফিসার আপনাকে এনলিস্টমেন্ট করে একটা সার্টিফিকেট ইস্যু করবে। ওই সার্টিফিকেটের মধ্যেও বিন থাকবে, BIN, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে, বিন থাকবে। ঠিক আছে, সার্টিফিকেটের মধ্যে বিন থাকবে। তাহলে আবার আসেন, বিন যখন থাকবে আপনি এনলিস্টমেন্ট, আপনি বিক্রি করছেন, দোকান থেকে বিক্রি হচ্ছে, বিক্রি হলে আপনি কাস্টমারকে 6.9 দিবেন, 6.9 ইস্যু করবেন। মানে মূসক 6.9-এ আপনি কাস্টমারকে ইনভয়েস দিবেন, মূসক 6.9-এ কাস্টমারকে আপনি ইনভয়েস দিবেন। ঠিক আছে, ইনভয়েস দিলেন। এরপরে আপনি আবার 3টা মাস শেষ হলে, 3টা মাস মিন্স একটা কোয়ার্টার, আর কোয়ার্টারটা কাউন্ট হবে জানুয়ারি থেকে। কোয়ার্টারটা শুরু হবে জানুয়ারি থেকে। আচ্ছা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ শেষ হয়ে গেল। মার্চ শেষ হওয়ার পরে এপ্রিলের 15 তারিখের মধ্যে আপনাকে রিটার্ন জমা দিতে হবে। আর রিটার্ন জমা দেওয়ার ফর্ম যেটা, সেটা হচ্ছে 9.2। 9.2-তে রিটার্ন জমা দিবেন। রিটার্ন জমা দেওয়ার আগে আপনি চালানের মাধ্যমে ভ্যাট যেটা কালেকশন করেছেন কাস্টমারের কাছ থেকে, সেটা আপনি গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিবেন। ঠিক আছে, এই হলো কতর মাধ্যমে এনলিস্টমেন্টের গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দেব? চালানের মাধ্যমে। 9 পয়েন্ট কত ওটা? 9.2 হচ্ছে রিটার্ন, জি এনলিস্টমেন্ট পার্সনের রিটার্ন 9.2। আর 6.9 হচ্ছে মূসক, ইনভয়েস যেটা, মূসক যেটা আপনি ইনভয়েস দিবেন, যেটা সেলস করলে কাস্টমারকে আপনার একটা কপি দিতে হবে না, সেটা জি হলো ম্যাম। মূসক 6.9। অর্থাৎ সিম্পল ভাবে, এখন আপনি ধরেন বাসা থেকে বের হয়ে কোনো একটা দোকানে গেলেন, আপনি কিছু জিনিসপত্র কিনলেন, কেনার পরে আপনাকে একটা রিসিট দিবে না, রিসিট,
জি ওই ম্যাম। রিসিটের গায়ে আপনি দেখছেন যে উপরে ডান পাশের উপরে কর্নারে দেখবেন লেখা থাকবে মূসক 6.9, মূসক 6.9 লেখা থাকবে। এই আপনি শুধু 6.9 ইস্যু করা মানে হচ্ছে আপনি বুঝে নিবেন ওই বিজনেসটা এনলিস্টেড। এই হচ্ছে গল্প। রেজিস্টার যেটা ওটা কি অ্যাবাভ লিখবো নাকি? না না না, আপনি তো মানে এত ব্যাকে কোশ্চেন করলে কেন হবে? আমি গত ক্লাসে এগুলো ডিটেল আলোচনা করেছি। ম্যাডাম Enlistment, ম্যাডাম 9.2 যেটা আমরা হ্যাঁ এনলিস্টেড পার্সন 9.2 দিবে, এটা কি 9.1 যেমন প্রতি মাসের 15 তারিখে দিতে হয় গত মাসেরটা, এটা কি হ্যাঁ, এভরি মান্থে দিতে হয় নাকি 3 মাস পর পর দিতে হয়? প্রতি কোয়ার্টার শেষ হলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা জি ম্যাম, আসেন, কনসেপ্ট ক্লিয়ার, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ আসেন, এখন আসেন আমরা রুল 41 অনুযায়ী আমরা যে কথাগুলো বলছিলাম। রুল 41 অনুযায়ী মূসক 6.1 হচ্ছে পারচেজ, 6.2 হচ্ছে সেলস। আর কেউ যখন কোনো একজন অ্যানলিস্টেড পার্সন যখন একটা পণ্য কিনে একটা পণ্যই বিক্রি করে, তাহলে তার মূসক 6.2.1 সেলস এবং পারচেজ দুটার জন্য একটা মূসক ব্যবহার করলেই হয়ে যাবে। দ্যাটস ইট, ফিনিশ। এরপরে মূসক 6.9 বিক্রির জন্য, ইনভয়েসের জন্য ইনভয়েস দিবেন যেটা কাস্টমারকে দিবেন। আচ্ছা, ট্যাক্স টার্নওভার ট্যাক্স ইনভয়েস শ্যাল বি সিরিয়ালি নাম্বার। ইনভয়েসটা অবশ্যই সিরিয়ালি নাম্বারড হতে হবে অন দ্য বেসিস অফ ফিসকাল ইয়ার, মনে রাখতে হবে ফিসকাল ইয়ার অনুযায়ী এটা সিরিয়ালি নাম্বার থাকবে। এরপরে ইফ দ্য আনলিস্টেড পারসন মেক সাপ্লাই ফ্রম মোর দেন ওয়ান প্লেস, যদি একাধিক জায়গা থেকে সাপ্লাই করে, দ্যাট ইজ বিক্রি করে, তাহলে ইনভয়েস উইথ সেপারেট সিরিয়াল নাম্বার শ্যাল হ্যাভ টু বি ইস্যুড from each place in which the address of place এবং নাম্বার অফ দ্য ইনভয়েস শ্যাল বি রিমেইন মেনশন। এখন এইখানে গল্পটা হচ্ছে এরকম, আপনি একজন অ্যানলিস্টেড বিজনেসম্যান, আপনার একটা ব্রাঞ্চ আছে সায়েন্স ল্যাবে আর একটা আছে মিরপুরে, দুই জায়গা থেকে আপনি বিক্রি করেন, তাহলে দুই জায়গারই নাম্বার হবে আলাদা আলাদা এবং অ্যাড্রেসটা লেখা থাকবে। দ্যাটস ইট। এবং নাম্বারটা ডেফিনেটলি ফিসকাল ইয়ার অনুযায়ী সিরিয়ালি থাকতে হবে। এরপরে আসেন ট্যাক্স টার্নওভার, the turnover tax invoice shall have to be issued 2 copies, অলওয়েজ 2 কপি ইস্যু করতে হবে। এই হলো গল্পের কাহিনী। কাহিনী এখানেই শেষ। আশা করি গল্প আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমরা একটু আগাই, আমাদের আজকের ক্লাস প্রায় শেষের দিকে। আচ্ছা আসেন, ভ্যাট এবং টার্নওভার ট্যাক্স এই দুইটার মধ্যে একটা ওভারঅল একটা মানে ডিফারেন্সিয়েট আমরা করে ফেলি এখানে। আমরা যদিও কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, কিন্তু আর কিছু কিছু জায়গায় আসেন। ট্যাক্স রেট, ভ্যাটের জন্য স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 15% ভ্যাট। এইটা হলো ভ্যাটের জন্য। যখন আপনি ভ্যাট মানে আপনি রেজিস্টার, ঠিক আছে, আর আপনি যখন টার্নওভার ট্যাক্স দিবেন এইটাকে ফুল আপনার 4% একটা মাত্র রেট। আর ভ্যাটের আপনি যখন রেজিস্টার্ড পারসন হবেন আপনার কিন্তু 5% হতে পারে, 7.5% হতে পারে, 10% হতে পারে, স্পেসিফিক রেট হতে পারে। আমার কথা শোনা যাচ্ছে তো? জি ম্যাম। জি ম্যাম। আর আপনি যখন এনলিস্টেড হবেন একটা মাত্র রেট আপনার জন্য, সেটা হচ্ছে 4%, এবং এটা অন দ্য ফুল ইনভয়েস ভ্যালু। দ্যাটস ইট। এরপরে taxpayer can take rebate বা credit of import tax paid by him, but taxpayer cannot take rebate বা credit of import tax paid by him, আর need to take registration, need to take enlistment। এই জায়গাটা একটু বুঝতে হবে, এই জায়গাটা এইটুকু। হ্যাঁ, রিবেট পাওয়া, রিবেট মানে হচ্ছে ধরুন আমি বিজনেস করি, আমি রেজিস্টার্ড পারসন। আপনারা একটু স্ক্রিনে দাগাদাগি করেন না, খেয়াল করেন একটু স্ক্রিনে কে দাগাদাগি করছেন, পুরো স্ক্রিনে শেষ করে আঁকাআঁকি দিছে। করছেন কেন? মুছেন কে করছে এটা? আসেন, রেজিস্টার্ড পারসন এটা একটু বুঝে নেই, আমরা এই গল্পটা একটু শোনার চেষ্টা করি। আমি একজন রেজিস্টার্ড পারসন, ঠিক আছে, এখন আমি কাঁচামাল ক্রয় করি, কাঁচামাল দিয়ে, কাঁচামাল মনে আছে ইনপুট,
INPUT মনে আছে? ডেফিনেশন 2-তে পড়েছি, খুবই গুরুত্বপূর্ণ ডেফিনেশন। আচ্ছা, এখন আমি রেজিস্টার্ড পারসন, আমি ইনপুট কিনে আনি, দ্যাট ইজ কাঁচামাল কিনে আনি, কিনে এনে আমি একটা পণ্য বানাই এবং ওইটা পরে আমি বিক্রি করি, ওই পণ্যটা আমি বিক্রি করি। এই হলো আমার গল্প। আমি কিন্তু ভ্যাটের রেজিস্টার্ড। আসেন, তো আমি যখন রেজিস্টার্ড পারসন, তখন আমি যে 15% গভর্নমেন্টকে ভ্যাট দেই, আমি 15% ভ্যাট দেই, আমি আবার কাঁচামাল আমি 15% ভ্যাট কালেক্ট করি, আমি 15% রেটে ভ্যাট গভর্নমেন্টকে কালেকশন করে দিয়ে থাকি। আচ্ছা, এখন মনে করেন আপনি যখন কিনেছিলেন কাঁচামাল, তখন আবার ওখানে ভ্যাট দিয়ে এসেছিলেন 15%। গল্পটা বোঝা যাচ্ছে তো? জি ম্যাম। তো আমি যে কাঁচামাল কেনার সময় ভ্যাটটা দিয়ে এসেছিলাম, আমি দিয়েছি, ওই কাঁচামালটা কিনে আমি এইবার পণ্য উৎপাদন করেছি, উৎপাদন করে আবার বিক্রি করছি, বিক্রি করার সময় ভ্যাট কালেকশন করতেছি 15% রেটে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। 15% রেটে আমি কালেকশন করছি। এখন কালেকশন করে আমি যখন আগে দিয়ে এসেছিলাম ওইটা এখন রিবেট পাবো, দ্যাট ইজ ক্রেডিট নিব। আগে দিয়ে এসেছি, এখন ওইটা বাদ দিব, ওইটা বিয়োগ করে তারপরে গভর্নমেন্টকে আমি বাকিটা জমা দিব। গল্পটা বোঝা গেছে? জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আসেন, আমি যদি এনলিস্টেড পারসন, এবার আসেন অপোজিট, ভাইস ভার্সা, গল্প ভাইস ভার্সা, আমি এইবার রেজিস্টার্ড পারসন নই, আমি হচ্ছে এনলিস্টেড পারসন। এখন মনে করেন আমি পণ্য কিনে আনি, ওখানে ভ্যাট দিয়ে আসি, আইনে আমি এনলিস্টেড পারসন, তো আমি পণ্য উৎপাদন করি, এখন ভ্যাট কালেকশন করি 4%, গভর্নমেন্টকে পেমেন্ট করি। এখন আমি যেহেতু 4%, আমি যেহেতু এনলিস্টেড পারসন, আমি কিন্তু ওই যে ক্রেডিটটা যেটা আমি দিয়ে এসেছিলাম সেইটা এখন আর পাবো না, দ্যাট ইজ আমি রিবেট নিতে পারবো না, ক্রেডিট পাবো না। দ্যাটস ইট। এই হচ্ছে দুইটার মধ্যে মেন পার্থক্য, এটা একটু মনে রাখতে হবে। ম্যাম এটা আবার বোঝা একটু গেল? বলুন, হ্যাঁ, এনলিস্টমেন্টটা। এনলিস্টমেন্টটা হচ্ছে আমি এনলিস্টেড পারসন, আমি এনলিস্টমেন্ট বিজনেস, আমি গভর্নমেন্টকে 4%-এ ভ্যাট দিয়ে থাকি। তো আমি যদি কোনো জায়গায় আমি কাঁচামাল কিনতে গিয়ে যদি ভ্যাট পেমেন্ট করে থাকি, সেই যে একবার দিলাম ভ্যাট, ওইটা আর আমি এখন ক্রেডিট নিতে পারবো না, মানে এইটার সুবিধাটা আমি এখন পাবো না, বিকজ ম্যাম এই আমি ক্ষেত্রে 4% ফ্ল্যাট রেটে পেমেন্ট করি। ম্যাম এই ক্ষেত্রে মনে হয় আমি ওই ব্যাগটা যোগ করে ওই সেলস রেটটা ওইভাবে দেব। এখন যেভাবেই দেই সেটা পরের কথা, আমি মোট কথা রিবেট পাবো না, ক্রেডিট পাবো না। জি ম্যাম, দ্যাটস ইট। আন্ডারস্ট্যান্ড ম্যাম। হ্যাঁ, আসেন এখন আরেকটু আগাই, আমাদের আর একটা সেকশন, আমরা কি আহ, আজকে খুব বেশি দূর আগানো যাবে না, অলরেডি 8:30 হয়ে গেছে। আপনাদের আরেকটা ক্লাস আছে আজকে? না ম্যাম, ম্যাম ক্লাস নাই আর। ট্যাক্সের দুইটাই আচ্ছা, ক্লাস ছিল ম্যাম। আজকে আজকে এই শুধু একটাই ক্লাস ট্যাক্সের ক্লাস ম্যাম। ছিল ম্যাডাম। আচ্ছা, তো ট্যাক্সের যেহেতু হয় নাই, ভ্যাটের ক্লাস হয়েছে। সো আসেন আমরা ইউজ অফ বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, দ্যাট ইজ বিন, আমাদেরকে যে বিন দিয়ে থাকে এইটা কি কাজে লাগে, এইটা সরাসরি মুখস্থ করে রাখবো, কারণ এগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলা থেকে কোশ্চেন চলে আসবে। দেখা যাবে বলে দিবে নিম্নলিখিত কোনগুলো বিজনেস বিআইএন এর ব্যবহার, কোন কোন ক্ষেত্রে বিন ইউজ হয়, 4টার মধ্যে 3টাতে দিল আর একটাতে অন্য কিছু দিয়ে দিল, আপনাকে খুঁজে বের করতে হবে, তার মানে এগুলো মনে রাখতে হবে। আসেন, all other import export, all other import export except baggage import, আপনি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করছেন, আপনাকে অবশ্যই বিন লাগবে, দ্যাটস ইট। আচ্ছা, রেজিস্ট্রেশন অফ ল্যান্ড এবং বিল্ডিং, আপনি বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে বিজনেসের নামে ল্যান্ড এবং বিল্ডিং কিনবেন, সুতরাং আপনার রেজিস্ট্রেশন বিন লাগবে। আপনি অবটেইনিং ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, দ্যাট ইজ আইআরসি, ইআরসি নিতে গেলে অবশ্যই আপনার বিন লাগবে। এরপরে সাপ্লাই টু এন উইথ হোল্ডিং এন্টিটি, প্রথম ক্লাসে আমরা গত 2টা ক্লাস আগে আমরা কিন্তু উইথ হোল্ডিং, গত ক্লাসেই মনে হয় উইথ হোল্ডিং এন্টিটি পড়েছিলাম। আপনি উইথ হোল্ডিং এন্টিটির সাথে কোনো বিজনেস বা সাপ্লাই করতে চাচ্ছেন, অবশ্যই আপনার বিন লাগবে।
টেন্ডারে পার্টিসিপেট করতে চাচ্ছেন, বিন লাগবে। বন্ড লাইসেন্স নিতে চাচ্ছেন, অ্যাপ্রুভাল চাচ্ছেন, বিন লাগবে। ব্যাংক লোন নিতে চাচ্ছেন, বিন লাগবে। এনলিস্টমেন্ট ইন এনি অর্গানাইজেশনের ক্ষেত্রে বিন লাগবে। এনি আদার কেস ডিটারমাইন্ড বাই অ্যান অর্ডার অফ দ্য বোর্ড। তাহলে এই যে কয়েকটা হাইলাইট করা আছে, এইটা বুঝানোর কিছু নাই, সোজা কথা খাস বাংলায় আপনি মুখস্থ করে ফেলবেন, দ্যাটস ইট। ম্যাডাম উইথ হোল্ডিং এন্টিটি বলতে কি আমরা লিমিটেড কোম্পানিকে বুঝি? লিমিটেড কোম্পানি আছে এটার মধ্যে ইনক্লুডেড। এইটা আমি কিন্তু ব্যাকের কোশ্চেন খুব বেশি নিব না। সরি ম্যাম এর অ্যাকসেপ্ট ভাইয়া এটা কি? এটা উইথ হোল্ডিং এন্টিটি সেকশন 2 এর 21 এ আছে, একটু দেখে নেবেন। হ্যাঁ, আমরা যদি আমরা ব্যাক থেকে যদি বেশি কোশ্চেন নেই, আমরা কিন্তু আগাইতে পারবো না। হ্যাঁ, আপনারা ক্লাসে পার্টিসিপেট করবেন। গত ক্লাসে আমরা ডিটেইল আলোচনা করেছি, আপনি গত ক্লাসে স্লাইডটা একটু পড়ে নিন। ঠিক আছে, আসেন এখানে আরেকটা ছোট্ট ম্যাথ আছে। আমরা এই ম্যাথটা শেষ করি। আমরা ছোট্ট ম্যাথ মানে জাস্ট আপনি মতামত দিবেন। আপনি এতক্ষণ ধরে গত 2টা ক্লাস, আজকে এবং গত ক্লাসে আমরা থ্রেশহোল্ড পড়েছি যে আমি কোন বিজনেস করব, আমি কোন থ্রেশহোল্ডে পড়বো, আমি কি আনলিস্টেড হব, আমি কি রেজিস্টার্ড হব। আপনি এই যে দেখেন, এখানে বলা হচ্ছে কোম্পানির নাম হচ্ছে এবিসি। এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেটার অ্যানুয়াল টার্নওভার হচ্ছে 3,50,00,000, যেটা ইনক্লুড করে এক্সামটেড সেল হচ্ছে 1,40,00,000। আর দে এলিজিবল ফর ভ্যাট রেজিস্ট্রেশন অর টার্নওভার এনলিস্টমেন্ট। এইরকম ছোট্ট ম্যাথ আপনাকে দিয়ে দিবে। মানে এই যে এবিসি কোম্পানি, এই কোম্পানিটা কি এনলিস্টেড হওয়া লাগবে নাকি রেজিস্টার্ড হওয়া লাগবে। আমরা যখন এই থ্রেশহোল্ডগুলো পড়েছি, তার মধ্যে এই কথাটা বলেছিলাম কিনা আমার ঠিক মনে পড়ছে না, এক্সামটেড সেল কিন্তু বাদ দিতে হবে। অর্থাৎ এইখানে 3,50,00,000 হলো আপনার সেল, এখানে এর মধ্যে এক্সামটেড সেল, এক্সামটেড বুঝি তো, স্ক্যাজিউল 1, এক্সামটেড সেল আছে 1,40,00,000। তাহলে 3,50,00,000 থেকে 1,40,00,000 বাদ দেন, সেলস কত আপনার? 2,10,00,000। হ্যাঁ 2,10,00,000। হ্যাঁ, 2,10,00,000 যেহেতু আপনার টার্নওভার, তাহলে আপনি রেজিস্ট্রেশন নেবেন না এনলিস্টমেন্ট নেবেন? এনলিস্টমেন্ট নেব। ভেরি গুড, এইটাই হলো ছোট্ট এই ম্যাথটা। তো এইরকম ধরনের আপনার ছোট ছোট এক্সাম্পল দিয়ে আপনাকে কোশ্চেন করতে পারে, সুতরাং আপনি অবশ্যই কেয়ারফুল থাকবেন পড়াশোনা করার সময়। আসেন আমরা এইটুকু একটু শেষ করে দেই, সোমোটো আজকে এইটা শেষ করে দেই। হ্যাঁ, শেষ করে দেই। জি ম্যাম। সোমোটো রেজিস্ট্রেশন, পুরো লেভেল Sumoto registration. The concerned officer after necessary inquiry, if he is satisfied that a person was required to be registered অথবা enlisted but failed to make application, can register এবং enlist করতে পারে ওই পারসনকে। এরপরে বলছে applicable tax with outstanding to be paid from the date of creation of liability। এরপরে the concerned officer shall issue করবে সার্টিফিকেট আফটার রেজিস্ট্রেশন। সিম্পল কথা, আমি গল্প বলে দেই। আসেন সেকশন 12 এর গল্প। সেকশন 12 সুমোটো রেজিস্ট্রেশন মানে গল্পটা একটু শুনে নেই। আপনি ধরেন বিজনেস করতেছেন, আপনার হচ্ছে একটা নতুন মার্কেটে আপনার দোকান। ঠিক আছে, আপনি দোকান হয়েছে আপনার 6 মাস হয়ে গেছে, আপনি ভ্যাট কিছু বোঝেন না, একদম খাস বাংলা। আপনি নতুন বিজনেস খুলেছেন, আপনি ভ্যাটের কিছু বোঝেন না। দেখবেন ভ্যাটের বিভিন্ন অফিসাররা মার্কেটে ঘুরে বেড়ায়, কনসার্ন ভ্যাট অফিসাররা। গল্প শুনতে পাচ্ছেন কিনা? জি ম্যাম। হ্যাঁ, তো ঘুরে বেড়ায়, আপনার দোকানে ঢুকে গেল, এসে বলল দেখি আপনার সেলসের খাতা দেখলো। উনি দেখে সার্ভারের কাজ তো কি লাগে, অ্যাক্সেস লাগে, আর সব ডেটা থেকে তো সার্ভারে ঢোকা যায় না। সব নেট ডেটা সার্ভারে ঢোকা যায় না। একটু মিউট থাকতে পারে করে দেন। অ্যাক্সেস। নয়েজ গুলোকে কন্ট্রোল করছেন, একটু তাড়াতাড়ি কন্ট্রোল করেন। সাদিয়া আপু আসেন আপনি তো, একটু মিউট করে দেন। দোকানে ঢুকে আপনাকে দেখলো যে আপনার সেলসটা আপনার রেজিস্ট্রেশনের মধ্যে পড়ে গেছে। তো আপনাকে সাথে সাথে ওই অফিসার নিজেই ইনিশিয়েটিভ নিবে যে আপনি যেহেতু অ্যাপ্লাই করেন নাই,
আপনি যেহেতু অ্যাপ্লাই করেন নাই, ওই অফিসার নিজেই আপনাকে ভ্যাটের রেজিস্ট্রেশন দিয়ে আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে। আচ্ছা, এই যে সার্টিফিকেট দিল, এখন কথা হচ্ছে আপনি কবে থেকে ভ্যাটটা দিবেন? উনি হিসাব করবে, খাতাপত্র হিসাব করে যতদিন আগে, যদি 6 মাস আগে থেকে দেখে যে আপনার ভ্যাটে রেজিস্টার্ড হওয়ার কথা, আপনার 6 মাস আগে থেকেই আপনি এখন টোটাল ভ্যাট হিসাব করে আপনাকে দিতে হবে। এই হলো 12 এর গল্প, দ্যাটস ইট। বোঝা গেল? জি ম্যাম। জি ম্যাম, হ্যাঁ, সেক্ষেত্রে যদি এটা আসেন ধরা এখন পড়ে দেখি সেক্ষেত্রে কি আমাদের করবো আর ম্যাডাম? কি আছে। 13, পেনাল্টি আছে রেসপন্সিবিলিটি অফ এ এক্ষেত্রে? রেজিস্টার্ড এবং এনলিস্টেড পারসন টু ডিসপ্লে আ সার্টিফিকেট। ম্যাডাম ওই যে অর্থাৎ আপনাকে ভ্যাট অফিসার যে এসে তাকে ফোর্স রেজিস্ট্রেশন দিয়ে দিবে, তাহলে কি 6 মাস আগে থেকে তার ভ্যাট আদায় করবে? আমি কিন্তু বলে ফেলেছি, একটু কেয়ারফুল থাকেন। শোনেন, যখন থেকে লাইবিলিটিটা ক্রিয়েট হয়েছে, যদি তার 6 মাস আগে হয় তাহলে সে 6 মাস আগেই দিবে, যদি তার 1 বছর আগে হয় তাহলে 1 বছর আগে থেকেই দিতে হবে। মানে যেই দিন থেকে লাইবিলিটিটা ক্রিয়েট হইলো সেদিন থেকেই দিতে হবে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, আসেন এখন হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা টার্নওভার ট্যাক্স সার্টিফিকেট অথবা সার্টিফাইড কপি thereof shall be displayed in such a fixed place of economic activity as makes it easily visible. সিম্পল কথা, আপনি ভ্যাটে রেজিস্টার্ড পারসন অথবা এনলিস্টেড পারসন, আপনার একটা সার্টিফিকেট আছে, কে দিয়েছে? এনবিআর দিয়েছে। এই সার্টিফিকেটটা এমন একটা জায়গায় বিজনেসে ঝুলায় রাখতে হবে যেন আপনার পাবলিক, দ্যাট ইজ পিপল, যাতে এটা সহজে দেখতে পায়। এইটা হলো একটা খাস বাংলা গল্প এই সেকশনের। আপনি দেখবেন বড় বড় চেইন সবগুলোতে যান, যেখানে পেমেন্ট করেন দেখবেন ঠিক তার পিছনে তার মাথার উপরে ঝুলানো আছে। আপনি যদি বসুন্ধরায় যান, ম্যাডাম ওষুধ মনে করেন দোকানে বেশি দেখা আলমাসে যায়, ঢুকলেন, হ্যাঁ ডিসপেন্সারি গুলা, বড় বড় ডিসপেন্সারিতে এটা হ্যাঁ বেশি দেখা যায়। হ্যাঁ, এগুলাতে দেখবেন মাথার পিছনে, যেখানে ক্যাশ কাউন্টার তার মাথার পিছনে ঝুলানো আছে। আসেন, Section 14. Responsibility of registered enlisted person to keep information of change in information read with Rule 12. মানে change in information, responsibility of registered এবং enlisted person to keep informed of changes in information. অর্থাৎ আপনার চেঞ্জ হয়েছে, ধরেন এভরি রেজিস্টার্ড এনলিস্টেড পারসন শ্যাল ইমিডিয়েটলি, মনে রাখতে হবে ইমিডিয়েটলি ইনফর্ম করবে কাকে? কমিশনারকে। সি মানে কমিশনার। ইন রেসপেক্ট অফ এনি চেঞ্জেস ইন দ্য ফলোয়িং ইনফরমেশন রিলেটিং টু হিজ ইকোনমিক অ্যাক্টিভিটি। কি কি? যদি তার নামে চেঞ্জ হয়, যদি বিজনেসের ঠিকানা চেঞ্জ হয়, যদি প্লেস অফ ইকোনমিক অ্যাক্টিভিটি চেঞ্জ হয়, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট, দ্য চেঞ্জ ইন ইনফরমেশন রিলেটিং টু এনি ব্যাংক অ্যাকাউন্ট, এবং চেঞ্জ ইন দ্য নেচার অফ ওয়ান অথবা মোর অফ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি, এবং চেঞ্জ অফ ইনফরমেশন রিলেটিং টু চেঞ্জ অফ ওনারশিপ এবং পার্টনারশিপ। অর্থাৎ এই চেঞ্জগুলো যদি আপনার বিজনেসে ঘটে থাকে, ইমিডিয়েটলি আপনি যদি রেজিস্টার্ড হন অথবা আপনি যদি এনলিস্টেড হন, যেটাই হন, এই চেঞ্জগুলো যখনই ঘটবে আপনাকে অবশ্যই অবশ্যই কমিশনারকে ইমিডিয়েটলি জানাতে হবে। আচ্ছা, কি কি? আপনার বিজনেসের নামে চেঞ্জ হলো, বিজনেসের ঠিকানা চেঞ্জ হলো, ইকোনমিক অ্যাক্টিভিটি যে প্লেসটা আছে সেটা কোনো চেঞ্জ হলো, ব্যাংক অ্যাকাউন্টে কোনো চেঞ্জ হলো, আপনি 2টা পণ্য উৎপাদন করতেন, বিক্রি করতেন, এখন আরো একটা যোগ করছেন, সেটা এই চেঞ্জ হলে আপনার ওনারশিপ চেঞ্জ হলো, পার্টনার আগে 3 জন ছিল এখন 4 জন হলো। এই ধরনের চেঞ্জগুলো যখনই হবে, ইমিডিয়েটলি আপনাকে ইনফরমেশনটা, এই চেঞ্জের যে ইনফরমেশন, এটা কমিশনারকে জানাতে হবে। এই হলো সেকশন 14। আজকের পড়াশোনা এখানেই শেষ। আমরা স্লাইডটা পরের দিয়েছি, ক্লাস আপনারা নেবেন? সবাই পেয়েছেন? ম্যাম পরের ক্লাস কি নেবেন? হ্যাঁ, ম্যাডাম এই পরের স্লাইডটা কি ক্লাসটা আমরা কি আজকে নেবেন? আজকে ক্লাসের শেষে পাবো এই স্লাইডটা? ম্যাডাম অলরেডি এটা আমি দিয়ে কিন্তু দিচ্ছে। দিয়ে দিয়েছি। ম্যাডাম প্রথম ক্লাসের স্লাইডটা কি আমি পাবো? কেন, আমি দিয়েছি তো আপনাদের। আপনি ম্যাডাম থেকে আপনাদের যে ছাড়ছেন কেন এগুলা? আপনি সিআর থেকে দেখেন। আপনি সিআর এর কাছ থেকে নিয়ে নেন, সিআর। আমি তো একটা মেসেজ দিলাম, কেউ রেসপন্স করছে না, এর জন্য ম্যাডামকে বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ প্রথম ক্লাসের সিনপসিসটা। হ্যাঁ,
আপনাকে প্রথম তাহলে আমি ইমেইলে দিতে হবে, আপনি আমাকে ইমেল করেন, আমি ইমেল আইডিটা দিয়েন, আমার ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে আমি আপনাকে দিয়ে দিব, আপনি বলে দিবেন যে কি চাচ্ছেন। ম্যাম আপনার কষ্ট করতে হবে না, গ্রুপে আমি আজকেও দিয়ে দিয়েছি, তারা হয়তো গ্রুপ চেক করে না। হ্যাঁ, কেন বুঝতে পারছেন না? সিআর জি ম্যাম, কিন্তু গ্রুপে আজকেও আছে এটা। দিয়েছে, ম্যাডাম আজকের আপনি অন্য যে কোনো কারোর কাছ থেকে নিয়ে নেন, সিআর গ্রুপে দিয়েছে, আপনি গ্রুপ চেক করেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ আজকের জন্য। আর পড়াশোনাগুলো সাথে সাথে করে নেবেন, সবার প্রতি রিকোয়েস্ট, ঠিক আছে? আমরা কিন্তু 26 পর্যন্ত পড়ে পরীক্ষা নিব, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম।